বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্লাইং ফিশ 007 চ্যানেলের শ্রোতা ও দর্শক বন্ধুদের মধ্যে যারা ইউটিউব এবং হোয়াটসঅ্যাপে অনেক প্রশ্ন করেছেন, তাদের প্রশ্নগুলোর মধ্যে থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে আজকের প্রশ্ন উত্তর পর্ব শুরু করছি। তো প্রথম প্রশ্নটি করেছেন লিজা শর্ট ব্লক, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। উনি লিখেছেন যে মাছ ছাড়ার পূর্বে কোনো রকম ক্লিনার বা গ্যাস কেমিক্যাল ব্যবহার না করে প্রাকৃতিক উপাদান দিয়ে কিভাবে পুকুর শোধন করব। হ্যাঁ ভাই, আসলে লিজা শর্ট ব্লক উনি কি ভাই না বোন আমি জানি না। আপনারা দয়া করে যখন প্রশ্ন করবেন তখন একটু নামটা লিখে দিলে আমার বলতে সুবিধা হয়। যাই হোক, লিজা শর্ট ব্লককে বলছি যে আপনি যদি মেডিসিন ছাড়া পুকুর প্রস্তুত করতে চান, পুকুরটা শোধন করতে চান, সেক্ষেত্রে আপনি তিনটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। নাম্বার ওয়ান, রোটেনন পাউডার। এটা হলো সম্পূর্ণ একটা গাছের শিকড় দিয়ে তৈরি করা, এটা 100% একটা হার্বাল প্রোডাক্ট। দ্বিতীয়টা হলো চা বীজের খোল। তবে আপনার ওখানে কলকাতায় তো অ্যাভেলেবেল, সেটা হলো মহুয়া খোল। আমাদের বাংলাদেশে মহুয়া খোলটা পাওয়া যায় না, কিন্তু কলকাতায় তো অ্যাভেলেবেল। মহুয়া খোলটা বিষ করার জন্য যেমন অত্যন্ত ভালো, তেমনি জৈব সার হিসাবেও যথেষ্ট পরিমাণে ভালো। আপনি মহুয়া খোল দিয়ে করলে সবচেয়ে ভালো হয়, কিংবা আপনি রোটেনন পাউডার বা চা বীজের খোল, এ দুটো দিয়েও আপনি যে কোনো একটা দিয়ে করতে পারেন। তবে চা বীজের খোলটার মার্কেট ভ্যালুটা একটু বেশি। আপনি দেখেন আপনার ওখানে রোটেননটা পাওয়া যায় কি না, আর না পেলে মহুয়ার খোলে, দুইটার যে কোনো একটা দিয়ে আপনি বিষটা বা পুকুরটাকে শোধন করতে পারেন। দ্বিতীয় প্রশ্নটি করেছেন বাবু সরকার, সাতক্ষীরা। উনি লিখেছেন, স্যার, 4 মাস মেয়াদে 500 গ্রাম ওজনের মাছ দিয়ে খাদ্য নির্ভর কার ফ্যাটেনিং করলে শতকে কতটি মাছ ছাড়তে হবে? ভাই বাবু সরকার, আপনি যেহেতু 4 মাস মেয়াদের করবেন এবং 500 গ্রাম ওজনের, তো যদি আপনার পুকুর প্রস্তুতি এবং পুকুরের মাসিক সাপ্তাহিক যে পরিচর্যা এবং ফিড ম্যানেজমেন্ট সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আপনি শতকে 18 থেকে 22 পিস দিতে পারেন। 18 থেকে 22 পিস এজন্য বললাম, যেহেতু আপনি 500 গ্রাম সাইজের মাছ দিবেন, সেটা 4 মাস আপনি যদি সব ব্যবস্থাপনা ঠিকঠাক করেন, তাহলে হয়তো বা সেটা 1.5 কেজি থেকে 2 কেজি এই সাইজের অনেকটা হয়ে যাবে। আপনি কাতলাটা হয়তো 2 কেজি প্লাস পাবেন, এবং রুইটা 1.5 কেজির বেশি কম এই লেভেলটায় পাবেন। মৃগেলটা 1 থেকে 1.25 কেজি এই লেভেলটায় পাবেন। যেহেতু আমরা জানি যে শতকে উৎপাদন ক্ষমতা এয়ারেটর ছাড়া 30 থেকে 35 কেজি, সেক্ষেত্রে আপনি 18 থেকে 22টা দিতে পারেন। তবে এই মাছটা দেওয়ার ক্ষেত্রে আপনি একটু খেয়াল রাখবেন যে মিডল স্তরের মাছ হিসাবে যেটা আমরা গণ্য করি যে রুই মাছটা, সেই রুই মাছটা আপনি 60% দিয়েন। রুই মাছটা 60%, আর তলাবাসী মাছটা 30% তলাবাসী মাছটা। আর উপরের যে স্তরটা, উপরের স্তরটায় আমার মনে হয় যে যদি আপনি একক কাতলা করেন, শতকে একটা করে কাতলা আপনি দিয়ে দেন, তাহলে সবচেয়ে ভালো হবে। আর যদি দুইটা প্রজাতি দিতে চান, তাহলে ব্রিগেডটা কখনোই দিবেন না, কারণ ব্রিগেড এবং কাতলার লেয়ারটা একদম কাছাকাছি লেয়ারের খাবারটা এরা গ্রহণ করে। আপনি তাহলে শতকে একটা সিলভার এবং প্রতি 2 শতকে একটা কাতলা, কারণ যেহেতু আপনার চাষের মেয়াদকালটা 4 মাস, আপনি এভাবে করতে পারেন। ভালো হবে, ভালো হবে, মন্দ হবে না। এর পরের প্রশ্নটা করেছেন সজীব খান। সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে প্রোবায়োটিক তৈরি হয়ে গেলে এটা কি র দিতে হবে নাকি সেকে নিতে হবে? সম্ভবত আমি যে আমার ভিডিওতে প্রোবায়োটিক তৈরির কথাটা বলেছি, তো আপনি ভাই যদি প্রোবায়োটিকটা আপনি একবারেই পুকুরে ব্যবহার করেন, তাহলে আপনি রই দিয়ে দেন।
আর যদি মনে করেন যে না আমার পুকুরের পরিমাণটা ছোট, আমি এটা সংরক্ষণ করব, অনেক দিন সংরক্ষণ করব, বা সেক্ষেত্রে একটা এয়ারটাইট কন্টেনারে আপনি সংরক্ষণ করতে পারেন, একটু সেকে নিলে ভালো হয়। বা তলানি যেটা জমবে সেটা আপনি পুকুরে প্রয়োগ করে দিলেন। ধন্যবাদ। পরের প্রশ্নটা করেছেন মতিউর রহমান। আমি পাবদার রেনু চাষ করি, চাষ চলাকালীন সময় এভাবে কেরোসিন দেয়া যাবে কিনা? সন্ধ্যার পরে পাবদা মাছের পোনা ফ্লাইং করে 10 দিন পর থেকে, তখন তেল মাছের মুখে গেলে বা খেয়ে ফেললে মাছ মারা যাবে কিনা? না, আপনি নিশ্চিন্তে কেরোসিন বা ডিজেলটা ব্যবহার করতে পারেন, কারণ আপনারা যে হাঁস পোকা দমনের জন্য সাইফারমেথ্রিনের যে ডোজটা করেন সেটা তো বিষ। তা এটা যদি পরিমিত মাত্রায় করেন তাহলে কি আপনার হাঁস পোকা মারা যায় না? সেখানে কি রেণু মারা যায়? তো কেরোসিন বা ডিজেলটা এটা হলো একটা ন্যাচারাল সোর্স থেকে আসা। আর কেরোসিন ডিজেলের এটার বিশেষ করে কার্যক্ষমতাটা কয়েক ঘন্টাই থাকে, খুব বেশি সময় থাকে না, যার জন্য এই কেরোসিন বা ডিজেলটা আমরা ব্যবহার করতে বলি বিকেলবেলা। কারণ এই যে হাঁস পোকা বা বিভিন্ন রকমের ক্ষতিকারক পোকা যেটা থাকে, ওরা সাধারণত একটু ছায়াযুক্ত স্থানে, মানে অন্ধকার জায়গায় থাকতে পছন্দ করে। এই জন্য দিনের বেলা ওরা পুকুরের একদম তলানিতে চলে যায়। যখন সূর্যের আলোটা আস্তে আস্তে নিভতে শুরু করে, অর্থাৎ সন্ধ্যা হয়ে আসে, তখন আস্তে আস্তে ওরা উপরে উঠে আসে। এজন্য সন্ধ্যার আগে যদি আপনি এই কেরোসিন বা ডিজেলটা আপনি ব্যবহার করেন তাহলে এখানে হাঁস পোকাটা মারা যাবে। আর আরেকটা বিষয় হলো, আপনি যখন একটা পাত্রে একটু পানির উপরে একটু কেরোসিন বা ডিজেল নেবেন, সেখানে একটু মুখ দিয়ে ফু দিয়ে দেখবেন, কিংবা একটু আঙুলটা সেখানে আপনি টাচ করে দেখবেন, বা কিছু একটা হালকা জিনিস ফেলে দেখবেন, সাথে সাথে এই তেলটা ওখান থেকে সরে যায়, অর্থাৎ ওকে কেউ টাচ করতে পারে না। তো এজন্য মাছের মুখে যাওয়ার তো প্রশ্নই আসে না। আপনার এতে কোনো সমস্যা হবে না আপনার। আর যে কয়েক ঘন্টাই তো এর এটা থাকে। তারপরে যদি আপনার একটু কনফিউশন থাকে তাহলে আপনি এই যে রিক্সা বা সাইকেলের যে টিউব ব্যবহার করে আমি যে ভিডিওতে বলেছি, আপনি এই পদ্ধতিটাও অবলম্বন করতে পারেন, এবং আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি ডিজেলটা ব্যবহার করতে পারেন। পরের প্রশ্নটি করেছেন লিজা শর্ট ব্লক, এই যে কলকাতার। পুকুর শুকানো হয়নি, এখনো বর্ষার মতো জল ভর্তি, রেনুর জন্য পুকুর প্রস্তুত করা কি সম্ভব? ভাই, অবশ্যই সম্ভব। তবে রেনুর জন্য পুকুর প্রস্তুত করতে হলে আপনার পানির গভীরতার দিকে আপনার একটু নজর দিতে হবে। যদি পানির পরিমাণটা বেশি হয় তাহলে পানিটা সেচ দিয়ে কিছুটা কমাতে হবে। আপনার পুকুরের একদম সাইডে হয়তো 2 ফিট, মাঝখানে 4 ফিট, এর বেশি পানির লেয়ারটা রাখা যাবে না। আর যদি আপনার পুকুরটা অনেক পুরানো হয়, যে এরকম স্তরে স্তরে পুকুরটা মানে ঢাল হয়ে আসেনি, সেক্ষেত্রে আপনি 3.5 থেকে 4 ফিট রেখে সমস্ত প্রস্তুতিগুলো সম্পন্ন করে আপনি রেনুটা করতে পারেন। পরের প্রশ্নটা করেছে আরিফ মানা। হাতে বানানো খাবার ফার্মেন্ট করে খাওয়ালে ক্ষতি কি, একটু বলবেন? মনে হয় ভাই খুব রাগ করে প্রশ্ন করেছেন। আমাকে এভাবে কেউ প্রশ্ন করবেন না, কারণ এভাবে প্রশ্ন করাটা মোটেই সমীচীন না, এবং এভাবে প্রশ্ন করলে আমি তার জবাব দিতেও বাধ্য না। আপনারা অবশ্যই প্রশ্ন করার ক্ষেত্রে যথেষ্ট শালীনতা বজায় রেখে প্রশ্ন করবেন, কারণ আমি এ ধরনের কমেন্টের উত্তর দিতে কখনোই আমি রাজি না। আমি এই কমেন্টটা আজকে বাদ দিয়ে দিতাম, কিন্তু তারপরও এই আরিফ মানার উদ্দেশ্যেই আমি এই কমেন্টটা নিয়ে আজকে কথা বলছি। যাই হোক, কমেন্টটা আজকে পড়ছি। যাই হোক, আপনার যে প্রশ্নটা, এটা আপনার জন্য না হলেও আমার সমস্ত চাষি বন্ধুদের জন্য যথেষ্ট পরিমাণে সহায়ক একটা প্রশ্ন।
সবার এটা জানা দরকার যে হাতে বানানো খাবার ফার্মেন্ট করে খাওয়ালে ক্ষতি কী। এটার উত্তর হলো দুটো। কারণ খাবার ফার্মেন্টেড করার দুটো প্রক্রিয়া। একটা হলো ফার্মেন্টেড ফিড, যেটা আমরা ইস্ট এবং মোলাসেস দিয়ে ফার্মেন্ট করে দেই। আর একটা হলো রেগুলার খাবার ফার্মেন্টেশন প্রক্রিয়া। ফার্মেন্টেশনটা কি? ফার্মেন্টেশনটা হলো একটা গাজন প্রক্রিয়া। তো আমরা ইস্ট এবং মোলাসেস দিয়ে যে খাবারটা আমরা ফার্মেন্টেড করে খাওয়াই, সেটা সপ্তাহে একদিনের বেশি খাওয়ানোটা কোনোভাবেই ঠিক না। অতিরিক্ত হলে 2 দিন খাওয়ানো যায়, এর বেশি খাওয়ানো ঠিক না। কেননা সেটাও আমি বলবো। আর আমরা ডেইলি যে খাবারটা, মানে হাতে বানানো যে খাবারটা আমরা প্রতিদিন পুকুরে প্রয়োগ করি, সেটা চাইলে আমরা একটু ফার্মেন্ট করতে পারি। সেক্ষেত্রে কোনো রকম আমরা ইস্ট বা মোলাসেস পূর্বে ব্যবহার করতে পারবো না। আমরা যখন খাবারটা রেডি করব তখন আমরা পুকুরে প্রয়োগ করার জন্য, তখন চাইলে আমরা মোলাসেসটা দিতে পারি, কিন্তু গাজন প্রক্রিয়ার ভিতরে আমরা মোলাসেসটা ব্যবহার করতে পারবো না। তো এই প্রক্রিয়াটার মানে হলো, এই যে ইস্ট মোলাসেস দিয়ে গাজন করি, অথবা আমরা যে হাতে বানানো খাবারে যে সরিষার খোল, অন্যান্য উপাদান আমরা একসঙ্গে যদি 48 ঘন্টা সেটা ভিজিয়ে রাখি, তাহলে যে উপকারটা হয় সেটা হলো যে এই খাবারের ভিতরে যে মিথিলিন এবং লাইসিন, অর্থাৎ যে অ্যামাইনো অ্যাসিডগুলো, এই অ্যামাইনো অ্যাসিডগুলো ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র আকার হয়ে যায় এবং একটা প্রোডাক্টের অ্যামাইনো অ্যাসিড আর একটা প্রোডাক্টের ভিতরে চলে যায়। ওই প্রোডাক্টের অ্যামাইনো অ্যাসিড এই প্রোডাক্টে চলে আসে। এতে খাদ্যের গুণগত মানটা বাড়ে। অর্থাৎ আমি যদি আইএমসি মাছের জন্য 18 থেকে 20 থেকে 22 আমিষ সমৃদ্ধ খাবারটা আমি ফার্মেন্ট করি, তাহলে এটা 24-25 আমিষের পরিমাণটা দাঁড়ায়। এটা হলো এর সুবিধা। তো এক্ষেত্রে আমরা ডেইলি খাবারটা ফার্মেন্ট এভাবে করতে পারি, মানে 48 ঘন্টা আমরা এটাকে একটু পচাতে পারি, কিন্তু কোনো রকম ইস্ট দেওয়া যাবে না। আর ইস্ট দিয়ে যেটা করব সেটা সপ্তাহে একদিনের বেশি দেওয়াটা উচিত না, অতিরিক্ত হলে 2 দিন। তার কারণটা হলো, আমরা যখন খাবার ফার্মেন্টেশন প্রক্রিয়াটা সম্পন্ন করি, সেখান থেকে কিছুটা জুপ্লান্টন তৈরি হয়ে যায়। তো যদি পুকুরে জুপ্লান্টনের আধিক্য হয়ে যায়, তখন সব জুপ্লান্টনগুলো মাছ খেতে পারে না। কিছু জুপ্লান্টন বড় হয়ে যায়। এই জুপ্লান্টনগুলো যখন বড় হয়, তখন মাছের সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়, মাছের ফুলকায় গিয়েও আঘাত করে। অর্থাৎ ফুলকার ভিতরে ও ধরে রক্ত চুষে, ও এখানে স্থায়ী থাকে না, ওখান থেকে ও ছুটে যায়, পড়ে যায়, রক্ত চুষে খেয়ে ও ছুটে যায়। কিন্তু এই যে ফুলকাটায় যে একটা স্থায়ী ক্ষত যে তৈরি করে, এই ক্ষতটা কখনোই আর ঠিক হয় না। এখান থেকেই বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণে ফুলকা পচা রোগের তৈরি হয় এবং মাছের আইসের নিচে বসে এখান থেকেও এই জুপ্লান্টনটা অনেক সময় রক্ত শোষণ করে। সেক্ষেত্রে মাছের আইসে অনেক সময় আমরা সাদা যে ক্ষতটা অনেক সময় দেখতে পাই। যার জন্য আমরা ডেইলি খাবারটা ওভাবে পচন প্রক্রিয়ার মাধ্যমে দিতে পারি। আর ফার্মেন্টেড খাবারটা বেশি দেওয়াটা মোটেই উচিত হবে না, কারণ তাহলে আমাদের জুপ্লান্টনের আধিক্য হলে আমরা সেটাকে ঠেকাতে পারবো না। ধন্যবাদ। পরের প্রশ্নটা করেছেন আবিদা, মোলাসেসের পরিবর্তে চিটাগুড় দিলে হবে কি? আবিদা, মোলাসেস এবং চিটাগুড় একই জিনিস। অর্থাৎ যখন এটা মেশিনে তৈরি হয় তখন সেটা একটু তরল হয়ে যায়, আর যখন এটা মারাই কলে তৈরি হয় তখন সেই গুড়টা একটু ঘন হয়, তবে ঘন গুড়টাই অনেকটা ভালো। অনেকে এটাকে অনেক সময় ডিভাইড করে, কেউ যে পাতলাটা এটা মোলাসেস, আর একটু ঘন যেটা এটা চিটাগুড়। আসলে জিনিস একই। আর যদি আপনি চিনির কথা বলে থাকেন, তাহলে আপনি চিনিটা 15 থেকে 20 গ্রাম ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই সেটা সাদা চিনি, লাল চিনি না। ধন্যবাদ। পরের প্রশ্নটা করেছেন
অর্পণ জানা, কলকাতা। উনি লিখেছেন যে স্যার, যে পুকুরে রেণু ছাড়ব সেই পুকুরের তলায় জলের নিচে সবুজ রঙের জালের মতো শ্যাওলা হয়ে গেছে, উপায় কি আছে? ধন্যবাদ ভাই অর্পণ জানা। আমাদের একটা জিনিস আগে জানতে হবে, আপনার এই পুকুরটার তলানিতে যে সবুজ জালের মতো একটা স্তর হয়ে গেছে, অর্থাৎ শ্যাওলাটা এমন এমন করে ভাসতেছে, সবুজ একটা পিচ্ছল খুব। এটা পুকুরের নিচে হওয়ার দুটো উপায়, দুটো কারণ। একটা কারণ হলো, যদি পুকুরে চাষি অধিক পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করে, অথবা আশপাশে যে চাষের জমিতে অত্যাধিক রাসায়নিক সার প্রয়োগ করা হয়েছে সেই পানি গড়াই পুকুরে আসে। অর্থাৎ অধিক রাসায়নিক সার প্রয়োগের জন্য আমাদের পুকুরে এই সবুজ শ্যাওলাটা তলানিতে জালের মতো এটা হয়। তো এটা উপকারের চেয়ে ক্ষতিটাই অনেক বেশি, যেটা নিয়ে বিস্তারিত এখন আর আমি আলোচনা করব না। তবে হ্যাঁ, এটা নিধনের দুটো মাধ্যম। একটা হলো, যদি পানিটা কম থাকে, আপনি কোনো একটা মাধ্যমে তলানি থেকে এটাকে নিড়ানি দিয়ে নিড়িয়ে আপনি উঠিয়ে ফেলে দিতে পারেন। অথবা যদি শতকে আপনি 10 থেকে 12 গ্রাম বা 15 গ্রাম, মানে মাছ থাকা যাবে না, মাছ না থাকা অবস্থায় বলছি, 10 থেকে 12-15 গ্রাম তুতে বা কপার সালফেট যদি আপনি প্রয়োগ করেন, তাহলে আপনি এর থেকে পরিত্রাণ পেতে পারেন। ধন্যবাদ। পরের প্রশ্নটা করেছেন অর্পণ জানা। ওনার দুটো প্রশ্ন। ফিঙ্গারলিং মৃগেল মাছের দুই একটা আই সাদা হয়ে গেছে, এটা কি রোগ, করণীয় কি? ভাই, এটা ফাঙ্গাল জনিত সমস্যা, ভাইরাসের আক্রমণ। হয়তো আপনার পুকুর পরিচর্যা ঠিকভাবে হয়নি, আপনি হয়তো যে মাসিক পরিচর্যায় ঠিকভাবে চুন লবণটা প্রয়োগ করেননি, অথবা পুকুর প্রস্তুতিতে এর কোনো একটা শর্টেজ আপনার ছিল, যার জন্য এই ভাইরাসের সমস্যাটা হয়েছে। তো এটার জন্য আপনি যদি কোনো মেডিসিন প্রয়োগ না করতে চান, তাহলে এটার জন্য কপার সালফেট। তবে মাছ থাকা অবস্থায় প্রতি শতকে 7 থেকে 8 গ্রাম এটা আপনি পানিতে গুলে, মানে এটাকে বেটে গুঁড়ো করে পানিতে গুলে আপনি সারা পুকুরে দিতে পারেন। অথবা আরেকটা মাধ্যম হলো, যদি একটা নেটের জালের ভিতরে ছোট ছোট পোটলা করে, অর্থাৎ এই 7 থেকে 8 গ্রাম এক একটা পোটলায় প্রতি শতকে যদি একটা বাঁশ পুঁতে বা লাঠি পুঁতে এই পানির সমতা উপরি লেভেল থেকে 1 ফিট নিচে, মানে পানির মধ্যে যদি আপনি খুঁটিটা পুঁতে রাখেন, তাহলে আস্তে আস্তে এই কপার সালফেটটা গুলে যাবে এবং আপনার এই মাছের এই ভাইরাস জনিত যে প্রবলেমটা, এটা সমাধান হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। পরের প্রশ্নটা করেছেন এমডি সজীব সর্দার। মাগুর মাছের রেণুর পুকুরে ছাই দেয়া যাবে কিনা? অ্যামোনিয়া কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অবশ্যই ভাই, অবশ্যই ছাই প্রয়োগ করা যাবে। তবে যেহেতু অ্যামোনিয়া নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আপনি ছাইয়ের সাথে কিছুটা লবণ এবং শতকে 35 থেকে 40 গ্রাম চিটাগুড় আপনি একসঙ্গে এটাকে মেখে একটু দলা দলা করে আস্তে সারা পুকুরে আপনি ছিটিয়ে দেন, অবশ্যই আপনার এই অ্যামোনিয়া নিয়ন্ত্রণ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। এর পরের প্রশ্নটি করেছেন এনিশা গেইন। পুকুরে ছাই দিলে পানি সবুজ ভাব চলে যায়, পানি পরিষ্কার করে ফেলে, তাহলে মাছের প্রকৃতি খাবার নষ্ট হয়ে যাবে না? না, এই খাবারটা কখনোই নষ্ট হয় না। এটা সাময়িক কিছু সময়ের জন্য, 2-3 দিন আপনি দেখবেন যে পানিটা একটু টলটলে হয়ে গেছে। এরপরে যদি আপনি এখানে বা এই যে ফাইটোপ্লান্টন, জুপ্লান্টন তৈরি করার জন্য যে আমরা যে মাসিক ডোজটা বলি বা বুস্টার ডোজ যেটা বলি,
এটা কিছুটা সামান্য পরিমাণে আপনি প্রয়োগ করলেই দেখবেন যে আপনার পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবার তৈরি হয়েছে। আর যদি আপনি এটা নাও করেন, মানে এটা যদি আপনার করা থাকে তারপরে আপনি ছাইটা প্রয়োগ করেন, তাহলে দেখবেন 3-4 দিনের মধ্যেই আপনার পানির সেই কালারটা আবার ফিরে আসছে। ধন্যবাদ। এমডি সেলিম, রেণুতে লবণ দেয়া যাবে কি না? অবশ্যই ভাই, কেন দেয়া যাবে না? আমিও একটা সময় লবণ দিতে অনেকটা ভয় পেতাম, কিন্তু আমার সে ভয়টা কেটেছে যখন আমি ব্র্যাকের নার্সারিতে, হ্যাচারিতে আমি রেণু আনতে গিয়েছিলাম। আমি অবাক হয়ে গেছি যে ওরা যে যে তেলাপিয়ার ছোট ছোট, মানে ধানের চেয়ে ছোট, মানে 7-8 হাজারে, 8,000 10,000 যে কেজি, সেটা তো পুকুরে আর একটা হাপা করে, হাপার ভিতরে অসংখ্য হাপার ভিতরে গেলে রাখে। সেখানে যে কি পরিমাণে লবণ ওরা প্রয়োগ করলো আমার চোখের সামনে, মানে কল্পনা করতে পারবে না। আমি ভেবেছিলাম যে সব রেণু এখনই মারা যাবে। আমি তখন আমার সাহসটা আরও বেশি হলো যে আসলে লবণ যে কত বড় ইলেকট্রোলাইটের একটা সোর্স। এই হ্যাঁ, লবণ ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আজকের প্রশ্নোত্তর পর্ব এ পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।